একটা হচ্ছে যে এক্সক্লুসিভ মেথড আর একটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ এক্স মানে কি? এক্স মানে কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ এক্স? হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্স? বা এক্স বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? স্যার সাবেক 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 বা যেটা বাতিল হয়ে গেছে, প্রাক্তন। প্রাক্তন। আমরা বলি জি যে স্যার। এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, এক্স ওয়াইফ, মানে ওটা বাদ দিয়ে দিচ্ছি আমি, বাদ। তো এক্স মানে হচ্ছে যে মাইনাস, বাদ দেওয়া, বাতিল হয়ে যাওয়া যেটা। তো আমরা জানি যে প্রতিটি ক্লাসেরই দুইটা লিমিট আছে। এখানে যেমন দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস, 2000 টাকা থেকে 3000 টাকার একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে 2000 টাকা এবং 3000 টাকা দুইটা লিমিট আছে, একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিট। এই ক্লাসে আপার লিমিট কোনটা, লোয়ার লিমিট কোনটা বলেন তো? আপার লিমিট স্যার 3000, আপার লিমিট 3000, লোয়ার লিমিট 2000। অর্থাৎ প্রতিটি ক্লাসেরই দুইটা লিমিট থাকবে, একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিট। এই ক্লাসের আপার লিমিট 4000, লোয়ার লিমিট 3000। এই ক্লাসের আপার লিমিট 5000, লোয়ার লিমিট 4000। তো এখানে আমাদের এক্সক্লুসিভ মেথডে যদি প্রতিটি ক্লাসের, যেমন এই ক্লাসের আপার লিমিট 3000, পরের ক্লাসের লোয়ার লিমিট 3000, আগের ক্লাসের আপার লিমিট পরের ক্লাসের লোয়ার লিমিট সেম হয়, তাহলে সেটাকে বলবে আপনার এক্সক্লুসিভ মেথড। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, দেখে আপনারা বলতে পারেন কিনা। যে যেমন এখানে আছে, আমরা তৈরি করছি এক্সক্লুসিভ মেথড দিয়ে 5000 টাকা থেকে 6000 টাকা একটা গ্রুপ তৈরি করছি। এরকম এমপ্লয়ি আছে 50 জন। 6000 টাকা থেকে 7000 টাকা ইনকাম, এরকম এমপ্লয়ি আছে 100 জন। 7000 টাকা থেকে 8000 টাকা ইনকাম, এরকম এমপ্লয়ি আছে 200 জন। 8000 থেকে 9000 টাকা স্যালারি পায় বা ইনকাম হচ্ছে 80 জনের। মোট 430টা এমপ্লয়ি আছে একটা প্রতিষ্ঠানে। কোন একটা ব্যক্তির, কোন একটা এমপ্লয়ি যদি ইনকাম 6000 টাকা হয়, তাহলে সে কোন গ্রুপের মধ্যে যাবে, কোন ক্লাসের মধ্যে যাবে? মানে কোন একটা এমপ্লয়ির তাকে আজ করলো আপনি ইনকাম কত, সে বললো 6000 টাকা, তাহলে সে এই 4টা ক্লাসের মধ্যে কোন ক্লাসের মধ্যে তার ইনকাম হবে? স্যার এক্সাক্ট 6000। এক্সাক্ট 6000 টাকাই। আমি বললাম আপনার স্যালারি কত, ইনকাম কত, 6000 টাকা, তাহলে এই সে কোন ক্লাসের মধ্যে যাবে? 6000 থেকে 7000 যেটা সেটাতে হবে স্যার। 6000 টাকা থেকে 7000 টাকা, তাহলে এটা রুলসটা কি? মানে লোয়ার লিমিট আর আপার লিমিট হলে মানে আপার লিমিটেই যদি সমান হয়, তাহলে সেটা ওই গ্রুপে না পড়ে পরের গ্রুপে পড়বে স্যার। মানে আপনার লোয়ার লিমিট, যদি আপার লিমিট লোয়ার লিমিট সেম হয়, তাহলে এখান থেকে প্রথম ক্লাসের আপার লিমিট থেকে 1 মাইনাস করতে হবে। 1 মাইনাস করা মানে কি? 5000 থেকে 5999 টাকা। 1 মাইনাস করতে হবে, তাহলে 5999। তার মানে আমরা, তো সেই ক্ষেত্রে 6000 কিন্তু এর মধ্যে নাই, তো সেই ক্ষেত্রে এখানে চলে যাবে 6000। তেমনি এখানে 7000 আছে, তাহলে এখান থেকে 1 মাইনাস যাবে, তাহলে এখানে হবে 6999। তাহলে আপনার 6000 এখানে না হয় এখানে, কারণ 6000 এর মধ্যে নাই। এখন আমরা কি করতেছি, প্রতিটি ক্লাসের আপার লিমিট থেকে আমরা 1 মাইনাস করতেছি, মানে 1 বাদ দিচ্ছি। এই জন্য এটার নাম হচ্ছে এক্সক্লুসিভ মেথড। এই জন্য এটার নাম হচ্ছে এক্সক্লুসিভ মেথড অফ ক্লাসিফাইং দ্য ডেটা। ঠিক আছে স্যার? আরেকটা হচ্ছে যে আপনার ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মানে সবকিছু ইনক্লুড করাই আছে ওই ক্লাসের মধ্যে, আর আপনার মাইনাস করা দরকার নেই। যেমন এমন ভাবে ক্লাস তৈরি করছি, যেমন দেখেন 5000 থেকে 5999, 6000 টাকা থেকে 6999, এখানে কি কোনো ঝামেলা আছে? কোনো কি একই ধরনের আপনার ডেটা কি আছে? একই ধরনের ইন্টারভাল কি আছে? স্যার না, নাই। তার মানে এখানে কিন্তু আপনার কোনো মাইনাস করতে হবে, সবকিছুই এই ক্লাসের মধ্যেই ইনক্লুডেড আছে। সেজন্য এটা নাম হচ্ছে ইনক্লুসিভ মেথড অফ ডাটা কালেকশন। ইনক্লুসিভ মেথড অফ ডাটা কালেকশন। এখন এর মধ্যে কোনটা আপনারা ইউজ করবেন, কোনটা আপনাদের কাছে ভালো লাগছে? এক্সক্লুসিভ না ইনক্লুসিভ? কোনটা ভালো লাগতেছে? এটা ভালো লাগতেছে না এটা ভালো লাগতেছে? এটা কিন্তু আপনারা ডাটা প্রেজেন্ট করছেন, ঠিক আছে? কোনটা কোনটা কোন প্রেজেন্টেশনটা আপনাদের কাছে ভালো লাগছে, এই এটা না এটা? আপনাদের অপিনিয়ন দেন, সমস্যা নেই।
তো ইনক্লুসিভটাই তো ভালো স্যার। ইনক্লুসিভটা ভালো, কিন্তু দেখতে কেমন যেন খাপছাড়া খাপছাড়া লাগছে না? নাম্বার গুলো স্যার প্রেজেন্টের দিক দিয়ে, প্রেজেন্টেশনের দিক দিয়ে এটা বেস্ট। এক্সক্লুসিভ, জি। হ্যাঁ, এখন এর মধ্যে আপনাদের ইচ্ছা আছে, একজন রিসার্চার যে কোনো একটা আপনার মেথড ইউজ করতে পারে, এটা তার উপর ডিপেন্ড করবে। তবে ম্যাক্সিমাম রিসার্চাররা বা ম্যাক্সিমাম প্রেজেন্টেশন ভালো দেখানোর জন্য এই এক্সক্লুসিভ মেথডটাই অ্যাপ্লাই। বাট there is no hard and fast rules which method you have to choose or you have to apply. কোন মেথডটা স্যার? এক্সক্লুসিভ মেথড। ম্যাক্সিমাম রিসার্চাররা প্রেজেন্টেশন সুন্দর হয় দেখে এক্সক্লুসিভ মেথডটাই চুজ করে। এক্সক্লুসিভ মেথডের Yes, sir. মাধ্যমে ডাটা প্রেজেন্টেশন করে ম্যাক্সিমাম রিসার্চার যারা আছে তারা। এখন আমাদের স্ট্যাটিস্টিক্সে একটা ইম্পর্টেন্ট টার্মস, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলটা আমি ফার্স্ট চ্যাপ্টারে একটু টাচ দিয়েছিলাম। ভ্যারিয়েবল, দ্যাট ইজ this word consists of two words, vary plus able. vary plus able. ভ্যারি মানে কি? পরিবর্তন। এবল মানে সক্ষমতা, যথা যেটা পরিবর্তনশীল, পরিবর্তনযোগ্য, সেটাকে আমরা ভ্যারিয়েবল বলবো। That means the characteristics that can be changeable from person to person or item to item, and this is called the variable. যেমন হচ্ছে যে আমার হাইট একরকম, আপনার হাইট একরকম, আমার ওয়েজ বা আমার হচ্ছে যে এজ একটা, আপনার এজ একটা, অর্থাৎ ম্যান টু ম্যান ভ্যারি করছে। তেমনি স্যালারিও কিন্তু আমার স্যালারি একরকম, আপনার স্যালারি একরকম, বা আমার খরচ একরকম, আপনার খরচ একরকম। দিস ইজ আইটেম, মানে আইটেমটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করছে। তো সেক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলা পরিবর্তন হবে সেগুলাকে আমরা ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলকে আমরা আবার দুই এক্সাম্পল আছে, যেমন এজ, হাইট, ওয়েজ, স্যালারি, সেলস এটসেট্রা আর অল ভ্যারিয়েবল। এ ভ্যারিয়েবল ইজ এ সিম্বল অফ সাচ এজ এক্স, ওয়াই, ইউ, ডাব্লিউ, জেড, এক্স, এগুলা দ্বারা এক্সপ্রেস করি। অর্থাৎ ভ্যারিয়েবলটা এজ ধরলাম একটা ভ্যারিয়েবল, আমি ধরতে চাই আপনাদের ইএম বের স্টুডেন্টদের এভারেজ এজ বের করতে। দিস ইজ মাই অবজেক্টিভস অফ রিসার্চ, মাই রিসার্চ। তো এখন এজটা 11 জন আছে, তাহলে আমি কি বলবো? এজ না লিখে আমরা ধরে নেব লেট এক্স বি দা ভ্যারিয়েবল হুইচ ডিনোটস এজ। এজটাকে আবার ধরে নিলাম এক্স, বা এজটাকে ধরে নিলাম আমরা ওয়াই। তো আমরা এরকম সিম্বল ধরে নেব ভ্যারিয়েবলটা, এক্স, ওয়াই, জেড, ইউ, ভি, এগুলো দ্বারা আমরা হচ্ছে ভ্যারিয়েবলটাকে ডিনোট করি। তো এজ না লিখে লিখবো এক্স বা ওয়াই বা ইউ বা ডাব্লিউ। তো ভ্যারিয়েবলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস আর ডিসক্রিট ভ্যারিয়েবল। একটা কন্টিনিউয়াস আর একটা ডিসক্রিট or discontinuous variable. These are the two types of variables. The first one is the continuous variable. Continuous variable মানে হচ্ছে যে কোনো আপনার কোয়ান্টিটি নিতে পারে, যে কোনো কোয়ান্টিটি আসতে পারে, মানে রেঞ্জ আসতে পারে। যেমন ফ্র্যাকশনাল হতে পারে, যেমন হাইট। হাইট কি সবার কি রাউন্ড ফিগার হয় যে 6 ফুট 5 ফুট? তা না, হাইট হচ্ছে এর মধ্যে যে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারে হাইট। ওয়েটটাও কিন্তু যে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারে। স্যালারি, ইনকাম ফ্র্যাকশনাল হতে পারে, এক্সপেন্ডিচারও ফ্র্যাকশনাল হতে পারে। অর্থাৎ যে ভ্যারিয়েবলের মানগুলো ফ্র্যাকশনাল হয় সেটাকে আমরা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বলি। ঠিক আছে? যে ভ্যারিয়েবলের মানগুলো কন্টিনিউয়াস হয় বা ফ্র্যাকশনাল হয় সেগুলোকে আমরা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বলবো। আর যেগুলো হচ্ছে যে কখনোই ফ্র্যাকশনাল হবে না, যেমন আমি বললাম আপনার বাড়িতে কতগুলো মানুষ আছে, বললে যে তো ফ্যামিলি সংখ্যা কি কখনো ফ্র্যাকশনাল হতে পারে? যে আমার বাড়িতে 5.5টা মানুষ আছে বা 5.5-6টা মানুষ আছে, তো এরকম কি ফ্র্যাকশনাল হতে পারে? না স্যার। না স্যার। তার মানে হচ্ছে দিস ইজ দ্য ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েবল। অর্থাৎ যে ভ্যারিয়েবলের মানগুলো কখনোই ফ্র্যাকশনাল হবে না সেগুলোকে আমরা ডিসক্রিট আর ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েবল বলতে পারি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে নম্বর অফ চাইল্ড 1 2 3 4 5। এই নম্বর অফ চাইল্ড কখনো ফ্র্যাকশন হতে পারে না। একটা চাইল্ড আছে এরকম ফ্যামিলি আছে 50টা, দুইটা চাইল্ড আছে এরকম ফ্যামিলি আছে 50টা। এখন অর্ধেক চাইল্ড হতে পারে না, 1.5 চাইল্ড হতে পারে না, কোনো 2 চাইল্ড হতে পারে না। তার মানে এটা কখনোই ফ্র্যাকশন হবে। তাহলে এটা হচ্ছে আপনার ডিসক্রিট ভ্যারিয়েবল, ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস আর ডিসক্রিট ভ্যারিয়েবল। আর একটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তো এজ ধরলাম,
এজ কি সবারই কি 20 বছর হয়, 10 বছর এরকম না। ডেফিনিট হয়? আপনার এজ না। যদি না। বলি, আপনার এজ যদি বলি, তাহলে আপনি বললেন যে আপনার বয়স 20 বছর 4 দিন, তার মানে ফ্র্যাকশন হয়ে গেল। আমার বেজ বললাম আমি 30 বছর 5 দিন, আমার বয়স এজটা ফ্র্যাকশনাল হয়ে গেল। তার মানে যে ভ্যারিয়েবল গুলো এজটা হচ্ছে ফ্র্যাকশন হতে পারে, তার মানে দিস ইজ দা এক্সাম্পল অফ দা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ঠিক আছে? Without fraction. Without হ্যাঁ, a fraction is called continuous variable. হ্যাঁ, উইদাউট ফ্র্যাকশনাল দিস ইজ কল্ড দা ডিসক্রিট অর ডিসকন্টিনিউয়াস। Continuous. উইথ ফ্র্যাকশনাল দিস ইজ কল্ড দা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। Okay, sir. ফ্রিকোয়েন্সি, এখন আরেকটা ইম্পর্টেন্ট টার্মস আছে ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ দ্য নাম্বার অফ অকারেন্স অফ আ ভ্যারিয়েবল ইজ নন অ্যাজ ফ্রিকোয়েন্সি। একটা ভ্যারিয়েবলটা কতবার ঘটছে, ভ্যারিয়েবলের ভ্যালুটা। যেমন এখানে ধরলাম নম্বর অফ চাইল্ড, দিস ইজ ভ্যারিং ফ্রম ফ্যামিলি টু ফ্যামিলি, সো দিস ইজ কল্ড দ্য ভ্যারিয়েবল। যেটা পরিবর্তন হবে, সবার পরিবারই তো আর চাইল্ডের সংখ্যা তো সমান না। তো দেখলাম যে একটা চাইল্ড আছে, এরকম ফ্যামিলি আছে কতটা, 50টা। তার মানে এই ভ্যারিয়েবলের একটা ভ্যালু হচ্ছে 1, এর কতবার ঘটছে 50 টাইমস। 50 টাইমস বলছে যে হ্যাঁ আমার ফ্যামিলিতে একটা চাইল্ড আছে, তার মানে এই ভ্যালুটা কতবার ঘটেছে, দিস ইজ কল্ড দা ফ্রিকোয়েন্সি। এই নাম্বার অফ অকারেন্স ইজ কল্ড দা ফ্রিকোয়েন্সি। এই টেবিলের এগুলা যে দুইটা চাইল্ড আছে, এটা ভ্যালু, এটা কতবার কতটা ফ্যামিলিতে আছে। আপনি কোশ্চেন করছিলেন যে আপনার ফ্যামিলিতে কতটা, এরকম 50টা ফ্যামিলি বলছে যে হ্যাঁ আমার ফ্যামিলিতে দুইটা চাইল্ড আছে, তার মানে ঘটেছে হচ্ছে 50 বার, অ্যান্সার দিয়েছে 50 বার। সো দিস ইজ কল্ড দা ফ্রিকোয়েন্সি। তেমনি এখানে 0 থেকে 10 বছর বয়সের ধরেন লোক সংখ্যা কতজন আছে, 10 জন, এমপ্লয়ি আছে 10 জন। 10 থেকে 20 বছর বয়সের এমপ্লয়ি আছে কতজন, 22 জন। অর্থাৎ দিস ইজ দা অকারেন্স অফ ভ্যারিয়েবল। সো দিস ইজ কল্ড দা, দিস কলাম শোজ দা ফ্রিকোয়েন্সি অফ দা ভ্যারিয়েবল। ঠিক আছে? নাম্বার অফ এমপ্লয়িজ, নাম্বার অফ ফ্যামিলিজ, নাম্বার অফ ওয়ার্কার্স, দিস আর দা ফ্রিকোয়েন্সি। তো এখন মোট এই টেবিলে এজ এর একটা ক্লাস ইন্টারভাল দেওয়া আছে। 10 বছর বয়স, 0 থেকে 10 বছর বয়সে 10 জন, 60 থেকে 70 বছর বয়সে আছে ওই একটা গ্রুপে 50 জন। মোট ছিল ধরেন এমপ্লয়ি ছিল 230 জন। 230 জনকে আমরা বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে বা বিভিন্ন ডিস্ট্রিবিউটের মধ্যে, বিভিন্ন ক্লাস ইন্টারভালের মধ্যে বন্টন করে দিয়েছি, ডিস্ট্রিবিউট করেছি। যে এই ক্লাসের মধ্যে গেছে 10 জন, এই ক্লাসের মধ্যে তো 22 জন, এই ক্লাসে 30 জন, এই ক্লাসে 33 জন, এই ক্লাসে 37 জন, এই ক্লাসে 48 জন, এই ক্লাসে 50 জন। তাহলে 230 কে এই যোগ করে দেখেন, যোগ করা হবে 230। এই 230 কে আমরা বিভিন্ন ক্লাসের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি বলে এই টেবিলের নামটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এই টেবিলটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তো এখানে আমাদের কিছু যখন আমরা ক্লাসিফাই করব বা ক্লাস ইন্টারভাল তৈরি করব, ক্লাস ইন্টারভাল তৈরি করা মানে হচ্ছে যে এটা 0 থেকে 10, 10 থেকে 20, যখন আমরা এইভাবে ক্লাসিফাই করব তখন কিছু টার্মস আছে, কমন কিছু টার্মস আছে। তার মধ্যে প্রথম টার্মসটা হচ্ছে আপনার র ডেটা। The following technical terms are important when data are classified according to class interval. The first one is the raw data. Raw data, that means this is the original data. আপনি যখন ডেটা কালেকশন করতে যাবেন, আপনি যখন যেভাবে আপনার কাছে অ্যান্সারটা আসবে, আপনি সেভাবেই ডেটা কালেকশন করবেন। ওখানে কোনো ধরনের আপনি ম্যানুফ্যাকচারিং করেন নাই, বা সেখানে কোনো ধরনের সাজানো গোছানো কিছুই করেন নাই। তো সেটাকে বলবে অরিজিনাল ডেটা আর র ডেটা। যেমন আমরা দুধ চা খাই, র চা খাই। র মানে কি, ওর মধ্যে অরিজিনাল চায়ের মধ্যে পাতার মধ্যে পানি দিয়ে খাইনি, আর ওর মধ্যে যদি আমরা দুধ মিক্সিং করি তাহলে সেটা কিন্তু ম্যানুফ্যাকচারিং হয়ে গেছে, তো সেটাকে আমরা র বলতে পারবো না। তো তেমনি ডাটা যখন আপনি অরিজিনালি যেভাবে যেটা পাবেন, দিস ইজ কল্ড দা র ডেটা। আর একটা হচ্ছে আমাদের রেঞ্জ। রেঞ্জ, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট ভ্যালু এন্ড দ্য স্মলেস্ট ভ্যালু ইজ কল্ড দা রেঞ্জ। ধরেন একটা সিরিজে যেমন এই এক্সাম্পলে ডাটা কালেকশন করেছেন আপনি, ধরেন কতজন, 3, 6, 1, 2, 3, 4, 5, 6, 40 জন, 50 জন ডাটা এজ দেওয়া আছে। এর মধ্যে সর্বোচ্চ ভ্যালু কোনটা, 51, আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে খুঁজে খুঁজে বের করতে হবে সর্বনিম্ন কত, সর্বনিম্ন কত, সর্বনিম্ন দেওয়া আছে 16।
সর্বোচ্চ দেওয়া আছে 52 আর সর্বোচ্চ 16 কি দেওয়া আছে না কত? সর্বনিম্ন হলো 16। 16 দেওয়া। তাহলে তার মানে রেঞ্জ বললাম the difference between the largest value and the smallest value. Largest value is 52 and the smallest value is 16. That is 52 minus 16. The range is 36. This is called the range. তার মানে তার সর্বোচ্চ সীমা কত? অর্থাৎ সে 16 থেকে 52 পর্যন্ত এই 36টা ডিজিটের মধ্যে আপস এন্ড ডাউনস করে এই এজ গুলা। দিস ইজ কল্ড দ্য রেঞ্জ। এটা আমাদের লাগবে। আর একটা হচ্ছে ক্লাস লিমিট। প্রতিটি ক্লাসেরই আমরা জানি যে দুইটা লিমিট আছে। এই যে এখানে একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট। সর্বোচ্চটাকে বলবে আপার লিমিট, সর্বনিম্নটাকে লোয়ার লিমিট। এই ক্লাসের আপার লিমিট 20, লোয়ার লিমিট হচ্ছে 10। This is the upper limit and lower limit. This is the class limit. The highest value is called the upper limit and lowest value is called the lower limit. Class interval. প্রতিটি ক্লাসের আপনি ক্লাস তৈরি করে ইন্টারভাল করতে ভিতরে অর্থাৎ শ্রেণী কতগুলো সংখ্যা আছে। তো সেই ক্ষেত্রে ক্লাস ইন্টারভাল তৈরি করতে গেলে আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস করতে হবে। 20 মাইনাস 16 মধ্যে আছে চারটা সংখ্যা। 25 মাইনাস 21 মধ্যে আছে চারটা। 30 মাইনাস 16 মধ্যে আছে চারটা। তার মানে ক্লাস ইন্টারভালের ফর্মুলা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার। That is the difference between the upper limit and lower limit. You will get the class interval of each class. এখানে ক্লাস হচ্ছে আমাদের 5টা, একটা ধরে দিলে 5টা। তো ক্লাস ইন্টারভাল হচ্ছে 4 করে। A few points to be remembered before construction of classes. আপনারা যখন কোনো এই যে ক্লাস ইন্টারভাল তৈরি করবেন, এই যে ক্লাস তৈরি করবেন, 5টা ক্লাস তৈরি করছেন, এই ক্লাস তৈরি করতে গেলে কিছু পয়েন্টস আপনাকে ক্যালকুলেট করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে the classes should be exhausted. What do you mean by exhaustion? Exhausted by exhaustion. Do you have any idea about exhausted or exhaustion? এই যে শব্দটা আছে exhausted, আমি বলি যে I am exhausted. শেষ, বিচ্ছিন্ন, ফিনিশ। ফিনিশ মানে যে আমার মানে কোনো এনার্জি নাই। আমি আই এম টায়ার্ড বললে কিছু এনার্জি থাকে, কিন্তু এক্সস্টেড যখন বলবো তখন আমার কোনো এনার্জি আর নাই। আমি একবারে নিঃশেষ, আমার সম্পূর্ণ এনার্জি মানে খালি হয়ে যাওয়া, আমার টোটালি এনার্জি এমটি হয়ে যাওয়া। তো এমন ভাবে ক্লাস তৈরি করতে হবে যেন প্রতিটি সংখ্যা ক্লাসের মধ্যে যেন থাকে, কোনো সংখ্যা যেন বাদ না যায়। যদি বাদ চলে যায় তাহলে কিন্তু আপনার এটা সায়েন্টিফিক্যালি হবে। তো ক্লাসগুলো এমন ভাবে তৈরি করলেন, যেমন আগের একটা ইন্টারভাল তৈরি করলাম, একটা সংখ্যা আছে 40, একজনের বয়স আছে ধরেন 40 বছর বয়স। তো আপনি এমন ভাবে ক্লাস তৈরি করছেন যে বা 41 বছর বয়স, তো আপনার সে ব্যক্তিকে ক্লাসের মধ্যে কি আছে, সেই স্টুডেন্টটাকে ক্লাসের মধ্যে আছে, তার বয়স যদি 41 হয়, তার কি এর মধ্যে ইনক্লুড করা আছে? নাই, 40 পর্যন্ত শেষ, তাহলে 41 সালে বাদ চলে গেছে। তো এমন ভাবে ক্লাস তৈরি করতে হবে যেন প্রতিটি সংখ্যাই যেন ক্লাসের ইন্টারভালের মধ্যে থাকে, ক্লাসের মধ্যে যেন থাকে। এজন্য বলছে যে the classes should be exhausted. The second point that you must have to remember before constructing the classes, that is the classes should be mutually exclusive and non overlapping. অর্থাৎ আপনি যে ক্লাস তৈরি করলেন 16 থেকে 20, পরেরটা দিলেন 31 থেকে 25, তারপরে দিলেন 21 থেকে 25, পরেরটা দিলেন 36 থেকে 40, এরকম বিচ্ছিন্ন ভাবে দেওয়া যাবে না। একটার সাথে আরেকটা যেন লিঙ্ক থাকে, ওভারল্যাপিং যেন না হয়, তাহলে সেটা সায়েন্টিফিক্যালি হবে না। তো সেই ক্ষেত্রে আমরা বলছি the class should be mutually exclusive and non overlapping. The class should be preferably of equal size or weight. মানে প্রতিটি ক্লাসের ওয়েটটা হবে ইকুয়াল। এখানে যেমন প্রতিটি ক্লাস ইন্টারভাল আছে 4 করে, তো ক্লাস ইন্টারভাল তৈরি করতে গেলে আপনারা দেখবেন যে প্রতিটি ক্লাসের ইন্টারভাল যেন সেম থাকে, ইকুয়াল থাকে। The number of classes should not be too large, not too small. আপনারা যে ক্লাস যে তৈরি করলেন 50টাকে আপনারা এক টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করলেন। তো এই ক্লাস ইন্টারভাল তৈরি করলে আসলে সুবিধাটা কি, বা কি জন্য আমরা ক্লাস ইন্টারভাল তৈরি করি? কোন আইডিয়া দিতে পারেন যে আমরা কেন এই ক্লাস ইন্টারভালের মাধ্যমে ক্লাসিফাই করে তারা প্রেজেন্ট করলাম, এটা সুবিধাটা কি? গ্রুপিং করার সুবিধা, হুম, স্যার গ্রুপ করা যায় সহজে।
এটা মানে যেখানে 50টা ডেটা 50টা লেখা লাগতো, কিন্তু এখন কিন্তু আমি 5টা ক্লাসের মধ্যে হয়ে গেল, টাকাকে আমরা ব্রিফলি আমরা প্রেজেন্ট করতে পারলাম, সংক্ষেপে প্রকাশ করতে পারতাম, না হলে 50টা ডাটাই কিন্তু লেখা লাগতো। তো জি সেক্ষেত্রে স্যার। আমাদের আহ, উদ্দেশ্য হচ্ছে যে ডাটাগুলোকে সংক্ষিপ্ত করে 50টা থেকে কিন্তু আমরা 5টা ক্লাসের মধ্যে নিয়ে চলে এসেছি। তো সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ডাটাগুলোকে প্রেসাইজ করে নিয়ে আসা বা ব্রিফ করে নিয়ে আসা, অ্যাবস্ট্রাক্টলি লেখা। তো এমন ভাবে ক্লাস তৈরি করতে হবে যেন ক্লাসের সংখ্যা খুব বেশি না হয়, আপনি 50টার জন্য 50টা ক্লাস করবেন, তাহলে আপনার উদ্দেশ্য তো সফল হয় নাই। আপনার 50টা ডাটা নিয়েছেন, 50টা ক্লাস করছেন, তাহলে কিন্তু আপনার উদ্দেশ্য সফল হয় নাই। আবার আহ, একটা ক্লাসের মধ্যে দিয়ে দিলেন 0 থেকে 50, একটা ক্লাসে শেষ হয়ে গেল, এটাও কিন্তু আপনার সাইন্টিফিক হবে না। ক্লাস তৈরি করতে গেলে আপনার খেয়াল করতে হবে যে ডাটাগুলো আছে যেন এমন ভাবে ক্লাস তৈরি করবেন যেন 5-এর বেশি হয় ক্লাস, 20-এর কম হয়, 20-এর যেন কম হয় ক্লাসের সংখ্যা, আর 5-এর যেন বেশি হয়। যেমন এখানে আপনার ক্লাস থেকে 5, আপনাকে এইভাবে কনসিডার করতে হবে। ক্লাস ইন্টারভাল তৈরি করতে গেলে এই কয়টা পয়েন্ট কেয়ারফুলি কনসিডার করলে আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হবে, বা আপনার ডেটা অ্যানালাইসিসটাও রিসার্চটাও অনেক সুন্দর হবে। আর একটা হচ্ছে আমাদের ক্লাস ফ্রিকোয়েন্সি, আর একটা টার্মস, ইম্পর্টেন্ট টার্মস, দ্যাট ইজ ক্লাস ফ্রিকোয়েন্সি। The number of observations in each of the particular class is called the frequency. Number of observation in each of the classes. যেমন এখানে আপনার ক্লাস, প্রথম ক্লাসে আপনার ডেটা কয়টা আছে প্রথম ক্লাসে, এখান থেকে 10টা, 10টা। সেকেন্ড ক্লাসে আছে 10টা, অর্থাৎ প্রতিটি ক্লাসের অকারেন্স কয়বার আছে, দিস ইজ কল্ড দ্য ক্লাস ফ্রিকোয়েন্সি, দিস ইজ কল্ড দ্য ক্লাস ফ্রিকোয়েন্সি। আর আছে ক্লাস মিড পয়েন্ট। এখন আপনি যদি এভারেজ বের করতে চান এখান থেকে, তাহলে এখানে কি আপনার এভারেজ মানে কি সবগুলো সংখ্যা যোগ করে সংখ্যা দিয়ে ভাগ, দিস ইজ দ্য এভারেজ, সিম্পল এভারেজ। তাহলে এখানে কোনগুলোকে যোগ দিবেন আপনি, ধরেন মার্কস পাইছে বা ইনকাম আছে 16 থেকে 20 টাকা, 21 থেকে 25 টাকা, এখন এখানে আপনি কোনটাকে ধরবেন, 16 থেকে 30 যোগ 21 থেকে 25, এইভাবে কি করবেন না কিভাবে করবেন? ধরেন আপনার হচ্ছে যে ডিপোজিট 20 কালেকশন হয়েছে, প্রতিদিন আপনি এভারেজে কত টাকার ডিপোজিট কালেকশন করেন, তাহলে 30 দিনের ডিপোজিট যোগ করবেন, 30 দিয়ে ভাগ দিবেন, তাহলে এভারেজে 1 দিনের ডিপোজিট বের আসবে। তাহলে এখানে আপনি কোনটাকে আপনি ধরবেন, 16 থেকে 20 কোনটাকে ধরবেন? 20, 25, 30, 35, না, 40 সেটাও যোগ। না। প্রতিটি ক্লাসের আপনি মিড পয়েন্টে এভারেজ করবেন, প্রতিটি ক্লাসের এভারেজ করবেন। 16 থেকে 20, 16 যোগ 20 ভাগ 2 কত হয় 18, 21 যোগ 25 ভাগ 2, তাহলে এইভাবে আপনার মিড পয়েন্টটাকে ধরবেন আপনি, ঠিক আছে, প্রতিটি ক্লাসের মিড পয়েন্ট। জি। তো তখন সেটা হয়ে যাবে, এটাই বলছি যে আমরা মিড পয়েন্ট, আপার লিমিট অফ দ্য ক্লাস প্লাস লোয়ার লিমিট অফ দ্য ক্লাস ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ দ্য এভারেজ ভ্যালু অফ ইচ ক্লাস ইজ কল্ড দ্য মিড পয়েন্ট। দুইটা ভাগ দিলে যেহেতু দুইটা সংখ্যা, দুইটা ভাগ দিলে সেটা এভারেজ। তো এখন আমরা তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে পারি। যেখানে যেমন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করেছি আমরা, তো এই টেবিলটা আমরা এখন শিখবো আর কি। আমরা অনেকেই জানি, আপনারা অনেকেই শিখে আসছেন, তারপরে এখানে যা সরাই করে একটু ঢালাই করে দিব, দেখে যাবো। ট্যালি করা শিখছেন না? ট্যালি 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 করছেন না এর আগে? ট্যালিতে ট্যালি করে টরে ডেটা কালেকশন করা, জি স্যার, করছি তো। ট্যালি মাস। আমরা এখানে একটা আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে আমরা কিভাবে সংখ্যাগুলো থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করব। তো এখানে ধরেন একটা এক্সাম্পল, এই ডাইরেক্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। The following data represent the weekly wages of workers in different small scale industries in the country. Weekly wage দেওয়া আছে, construct a frequency distribution using suitable class information.
এখানে ডেটা দেওয়া আছে যে একজনকে জিজ্ঞেস করলাম আপনার এজ কত, সে 16 টাকা, 17 টাকা, 21 টাকা, এরকম। এখানে 128টা শ্রমিকের 128টা ওয়ার্কার্সের ওয়েজ দেওয়া আছে। এখান থেকে আপনি ক্লাস ইন্টারভাল তৈরি করবেন। তো আমরা সাধারণত সুইটেবল ক্লাস ইন্টারভাল ধরে করতে পারি, 5 ইন্টারভাল ধরে করতে পারি, 10 ইন্টারভাল ধরে করতে পারি। এটা হচ্ছে আমাদের রিসার্চার যারা তাদের উপর ডিপেন্ড করবে, যে বা যারা ডাটা কালেকশন করবে তাদের উপরে। তারপর আমরা যেহেতু এটাই আমরা একটা সিস্টেমেটিক প্রসিডিওর দেখাই, ওই সিস্টেমেটিক প্রসিডিওরে আমরা ক্লাস ইন্টারভাল তৈরি করতে পারি। তো যেটা আমরা পরবর্তীকালে আপনারা এইভাবে করতে পারেন। আপনাদের পরবর্তীতে আমি যদি বলি 5 ইন্টারভাল ধরে করতে হবে, 5 ইন্টারভাল ধরে করতে পারেন। তো এখানে আমাদের এই 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 এক্সাম্পলে মোট গুলা দেখবেন, কাউন্ট করে দেখবেন 128টা সংখ্যা আছে, 128টা শ্রমিকের ওয়েজ দেওয়া আছে। তাহলে সেটাকে বললাম n, নাম্বার অফ এমপ্লয়িজ ইজ n। আর ওখানে খুব শব্দ হচ্ছে, একটু মিউট করে করলে ভালো হয়। যদি কোনো না থাকে তাহলে আনমিউট করে আমাকে কোশ্চেন করবেন। ওখানে আমরা দেখলাম যে n টোটাল হচ্ছে যে n, শ্রমিক সংখ্যা ধরলাম n ইকুয়াল 128টা সংখ্যা। তো এর মধ্যে আপনাকে খুঁজতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে যে আপনার স্মলেস্ট ভ্যালু কোনটা আর লার্জেস্ট ভ্যালু কোনটা, কারণ আপনাকে ক্লাস ইন্টারভাল কত থেকে শুরু করতে হবে। তো সে স্মলেস্ট ভ্যালু না জানা থাকলে পরে তো আপনি পারবেন না। দেখা যাচ্ছে 3-4টা ক্লাস করলে ওর মধ্যে কোনো সংখ্যাই নেই, তো শুধু শুধু আপনার বেকার পরিশ্রম হবে। তো সেক্ষেত্রে এর মধ্যে থেকে আপনার খুঁজতে হবে কোনটা আপনার স্মলেস্ট ভ্যালু, আর কখন যে আপনি থামবেন, কোন ক্লাসে যে আপনি ক্লাসটা স্টপ করবেন। তো লার্জেস্ট ভ্যালুটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, সার্চ করতে হবে। তো এর মধ্যে থেকে দেখলাম যে লার্জেস্ট ভ্যালু হচ্ছে আপনার 36, স্মলেস্ট ভ্যালু হচ্ছে আমাদের 15। ওখান থেকে তো আমরা রেঞ্জ বের করব। রেঞ্জ মানে লার্জেস্ট ভ্যালু মানে স্মলেস্ট ভ্যালু, লার্জেস্ট ভ্যালু 36, smallest value 15. So after minusing or after derivating we get the range is equal to 21. তার মানে এই সংখ্যার ভিতরে 21টা ডিজিট আছে, 15 থেকে 36 পর্যন্ত 21টা ডিজিট আছে। তো এখানে নম্বর অফ ক্লাস কয়টা হবে, তো এখানে একটা আপনার সিস্টেম ফর্মুলা দেওয়া আছে যেটা প্রমাণ করে আসে। তো এখানে আমি খুব একটা ইম্পর্টেন্ট না এটা, কারণ পরবর্তীকালে আমরা 5, 10 অ্যাজুম করে ক্লাস ইন্টারভাল করে আমরা তৈরি করব। তো নম্বর অফ ক্লাস কে ইজ ইকুয়াল টু 1 প্লাস 3.33 লগ n, এটা হচ্ছে ফর্মুলা আমাদের নম্বর অফ ক্লাস বের করার। তো এখানে আমাদের 1 প্লাস 3.33 লগ n এর মান হচ্ছে 128, n এর মান দিলাম 128, বসালে পেলাম 8.017। ক্লাস সংখ্যা তো ফ্র্যাকশন হতে পারে না, তো সেই ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 8টা ক্লাস হবে। এই এক্সাম্পলের 8টা আপনার ক্লাস হবে। যেটা আমরা আমরা দেখলাম 8টা ক্লাস হবে। যদি 8টা ক্লাস হয়, মোট সংখ্যা আছে, মোট ডিজিট আছে আপনার 21টা, তাহলে ক্লাস ইন্টারভাল কত হবে? মোট ডিজিট আছে আপনার 21টা, এই যে রেঞ্জ বের করছিলাম আমরা 21টা, মানে আপনার ডিজিট আছে 21টা, আর আপনার ক্লাস হবে 8টা। তাহলে আপনার ক্লাস ইন্টারভাল কত হবে? প্রতিটি ক্লাসের ইন্টারভাল কত হবে? না 3 7 21, 3 7 21, তাই না? তার মানে 21কে আমরা ভাগ দেব ক্লাস দিয়ে। যদি আপনার 7টা যদি ক্লাস থাকতো তাহলে আমাদের ইজিলি বলতে পারতাম 21টা ডিজিট আছে, তাহলে প্রতিটি ক্লাস ইন্টারভাল হবে 3 করে। কিন্তু যেহেতু ক্লাস আছে 8টা, তাহলে আমরা টোটাল সংখ্যা আছে 21টা, তাহলে ক্লাস আছে 8টা, তাহলে আমাদের ক্লাস ইন্টারভাল হবে 2.63। তো আমরা ফ্র্যাকশনাল না ধরে অ্যাপ্রক্সিমেটলি ধরে নেব 3। প্রতিটি ক্লাস ইন্টারভাল হবে আমাদের 3 করে এখানে। তো আমরা এখানে এক্সক্লুসিভ মেথড বা ইনক্লুসিভ মেথড যে কোনো একটা দিয়ে আমরা ইন্টারভাল তৈরি করতে পারি। তো ক্লাস ইন্টারভাল হচ্ছে আমরা ইনক্লুসিভ দিয়ে 15 থেকে 17, অর্থাৎ প্রতিটি ক্লাসের মধ্যে আছে 3 ইন্টারভাল, 15, 16, 17, 18 থেকে 20, 18, 19, 20, 21 থেকে 23, এইভাবে আমরা 3 করে করে ক্লাস ইন্টারভাল তৈরি করলাম। মানে 36 থেকে আমাদের লাস্ট হয় 38। এখন এর মিড ভ্যালু কত? 15 থেকে 17 মিড ভ্যালু হচ্ছে 15 যোগ 17 ভাগ 2 16, 18 যোগ 20 ভাগ 2 19,
21 21 যোগ 23 ভাগ 2 22। এইভাবে আমরা মিড ভ্যালুটাকেই এক্স ধরবো, ভ্যারিয়েবল ধরবো মিড ভ্যালুটাকে। আর আমরা ট্যালি মার্কস করবো কি, দেখা যাচ্ছে যে এই এক্সাম্পল আপনার আছে 16, প্রথম সংখ্যা আছে 16, 16টা কোন ক্লাসের মধ্যে যাবে? 16 কোন ক্লাসের মধ্যে যাবে? 16 is belongs to which classes? প্রথম সংখ্যা ফার্স্ট ক্লাসে স্যার। প্রথমটাতে যাবে 16, সেকেন্ডটা আছে 17, সেকেন্ড ভ্যালু ইজ 17, তাহলে 17 হচ্ছে আমাদের এই ক্লাস প্রথম ক্লাসের মধ্যেই, তাহলে আমরা প্রথমে একটা দাগ দিব, পরে একটা দাগ দিব। তো তেমনি আমরা দেখব যে 31 31 কোন ক্লাসের মধ্যে যাবে? 31, 31টা দেখি, 31 30 থেকে 32, তার মানে এর মধ্যে 31 আছে, তার মানে এখানে আমরা একটা দাগ ট্যালি দেব। তো এইভাবে আমরা প্রতিটা সংখ্যা যখন আমরা পরীক্ষায় করব, তখন যদি 16 দিলাম আমরা পেন্সিলটা কেটে দিব, 17 দিলাম পেন্সিলটা কেটে দিব, তাহলে আপনাদের ই হবে না, ভুল হবে না, মিসিং হবে না। তো যখন আমরা 4টা পেলাম আর একটা পাইছি 5 নাম্বার, তখন আমরা কি করব? এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা কেটে দেব, যে 5 নাম্বার হয়ে গেল, 4 আর 5। ঠিক আছে? পারবেন না এটা করতে ট্যালি? ট্যালি করা সম্ভব তো নাকি? আমি স্যার আর্টসের ছাত্র ছিলাম, জানিও না। ট্যালি সোজা, আপনার হচ্ছে যে এই যে 16, আপনি এখানে আমি ক্লাস ইন্টারভাল তৈরি করেছি 15 থেকে 17, অর্থাৎ 15 থেকে 17 এর মধ্যে যা আসবে সব এই ক্লাসের মধ্যে যাবে। তাহলে প্রথমে সংখ্যা আছে 15, প্রথম 16, তাহলে 16 জন আমরা একটা দাগ দিব, এই যে দাগ দিছি আমরা, দাগ দিছি। জি। তো পরে আমরা একটা সংখ্যা আছে 17, 17টা দেখতে হবে 17টা কোন ক্লাসের মধ্যে যাবে? 15 থেকে 17, তার মানে এর মধ্যে যাবে 17, তার মানে আর একটা দাগ দিব 17। তারপরে যে সংখ্যা আছে 31, 31টা কোন ক্লাসের মধ্যে যাবে? 31টা হচ্ছে 30 থেকে 32, এর মধ্যে 31 আছে, তার মানে 31 এর জন্য একটা দাগ দিব। তারপর একটা আছে আপনার ধরেন 16, 16টা কোনটার মধ্যে যাবে? এই প্রথমটার মধ্যে যাবে, 15 থেকে। তার মানে এখানে আরেকটা দাগ দিব, 3টা হলো এখানে। তারপরে আছে ধরেন হচ্ছে 23, 23টা কার মধ্যে যাবে? 23টা হচ্ছে আপনার ধরেন 21 থেকে 23 এর মধ্যে একটা দাগ দিলাম। তারপরে আছে আপনার ধরেন 29, 29টা হচ্ছে আপনার কার মধ্যে যাবে? 27 থেকে 29 এই ক্লাসের মধ্যে, এখানে একটা দাগ এই ক্লাসের মধ্যে। তারপরে আছে আপনার ধরেন 25, 25টা হচ্ছে যে 24 থেকে 26, মানে 25 আছে এর মধ্যে, এখানে একটা দাগ। তারপরে আছে 20। তো এইভাবে আমরা কয়টা দাগ হবে? যদি 4টা দাগ হয়ে যায়, ধরেন 4টা দাগ হলো, 5 নম্বর আরেকটা সংখ্যা আছে 5, এবং 5 করতে গেলে আমরা আরেকটা সংখ্যা না লিখে উপর থেকে এই পর্যন্ত কেটে দেব, সেটা হবে 5, 4 আর 1 5। জি স্যার, সহজ আছে, পারা যাবে, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে এইগুলা এইভাবে আমরা ট্যালি করলাম। ট্যালি করার পরে আমরা ফ্রিকোয়েন্সি লিখবো, অর্থাৎ এই ক্লাসে এই টালিগুলো গুনবো আমরা, টোটাল কয়টা আছে। এই যে এখানে আছে 5, এখানে আছে 5, 10 আর এখানে আছে 2, তাহলে 10 আর 2 12। দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ট্যালিটাকেই, ট্যালি মাসটাকেই আমরা নাম্বারে এক্সপ্রেস করি। তো এখানে আছে ধরেন এই 18 থেকে 20 কয়টা সংখ্যা আছে? 5, 10, 15, 20, 25, 30 আর 1 31, 31 সংখ্যা লিখবো। 30 31। হ্যাঁ, তো প্রতিটা এইভাবে আমরা সংখ্যাগুলো লিখলাম। সংখ্যাগুলো লেখার পরে এখানে যোগ করবেন, যে এই ফ্রিকোয়েন্সি গুলো যোগ করবেন, কয়টা হবে ফ্রিকোয়েন্সি যোগ করার পরে? কয়টা হবে? অবশ্যই 128টা হবে, কারণ এখানে 128টা সংখ্যা আছে। অবশ্যই 128টা সংখ্যা আছে, 128টা থেকে যেহেতু আপনি টালি করছেন, তার মানে 128টা হবে। যদি 128টা না হয়, তাহলে মনে করতে হবে কোনো একটা সংখ্যা মিসিং, বলে কোনো একটা সংখ্যা মিসিং হয়েছে, এটা আপনাদের মনে করতে হবে। তো আমরা আরেকটা কলাম করব, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি এন্ড দিস ইজ দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ মানে হচ্ছে ক্রমযোজিত গড়, ক্রমযোজিত সরি ক্রমযোজিত গণসংখ্যা। ফ্রিকোয়েন্সি বাংলা হচ্ছে গণসংখ্যা, কয়টা সংখ্যা আছে। তো ক্রমান্বয়ে আমরা ফ্রিকোয়েন্সি যোগ করব, দিস ইজ কল্ড দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো প্রথম ক্লাসে ফ্রিকোয়েন্সি হচ্ছে 12, তার আগে কি কোনো ফ্রিকোয়েন্সি আছে? প্রিভিয়াস কোনো ফ্রিকোয়েন্সি আছে?
নাই, তার প্রিভিয়াস কোনো ফ্রিকোয়েন্সি নাই, তার মানে 12ই হবে। এই ক্লাসে আছে 31, তার প্রিভিয়াস কোনো ফ্রিকোয়েন্সি আছে? যোগফল 12 12, তাহলে 31 আর 12 বসাবো এখানে 43। 43 এখানে আছে আমাদের ফ্রিকোয়েন্সি এই ক্লাসে 10, তার আগে কয়টা ফ্রিকোয়েন্সি 10 আছে? আগে ছিল 43 আগে ছিল 43 আগে ছিল 43, তাহলে 43 আর 10 53। এখানে আছে 30, 30 আগে ছিল 53, তাহলে 30 আর 53 যোগ করে 83। এখানে আছে 20, তার আগে ছিল 83, তার মানে এখানে হবে 103, 83 যোগ 20। এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 16, তার আগে আছে 103, তাহলে 16 যোগ 103 119। হুম। তো এখানে আছে 7, আগে আছে 119, 107 আর 119 126। এখানে আছে 2, আগে আছে 126, তাহলে 128। তাহলে লাস্টে যে ফ্রিকোয়েন্সি আর এখানকার ফ্রিকোয়েন্সি সমান হবে, টোটাল ফ্রিকোয়েন্সি এবং লাস্টের ফ্রিকোয়েন্সি কমিউনিটি ফ্রিকোয়েন্সি সমান হবে, কারণ এখানে আছে 128তম পদ, এখানেই শেষ। এখানে আছে কমিউনিটি ফ্রিকোয়েন্সি মানে আছে এখান থেকে 1 থেকে 12 পর্যন্ত পদ আছে, এখানে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা আছে এখানে, আর এখানে আছে 13 থেকে 43 পর্যন্ত আছে, এখানে 13 থেকে 43তম জি। সংখ্যা আছে এখানে। এখানে আছে আপনার 44 থেকে 53 পর্যন্ত পদ আছে এর মধ্যে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে আমরা এটা বলবো। আর এখানে আছে 127 আর 128, এবং 128 নম্বর যেই শেষ, তার মানে এখানে আমাদের লাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 128তম সংখ্যা হচ্ছে এই লাস্ট। এটা হচ্ছে আমরা ফ্রম টপ টু বটম করলাম, উপর থেকে নিচ পর্যন্ত। আর একটা করতে পারি আমরা, নিয়ম হচ্ছে যে বটম টু টপ, অর্থাৎ নিচ থেকে সর্বোচ্চ মান কত ফ্রিকোয়েন্সি 128, তার মানে এখানে লিখবো প্রথম ক্লাসে লিখবো 128। এখানে ফ্রিকোয়েন্সি ছিল সর্বনিম্ন 12, তাহলে টপ থেকে 12 থেকে শুরু করছি, আর এখানে সর্বনিম্ন নিচ থেকে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আমাদের যোগ করে 128, কারণ আমরা 128 থেকে শুরু করবো। 128 থেকে পরে ক্লাসে করতে গেলে এই 12 মাইনাস করবো, 128 মাইনাস 12 116, ঠিক আছে। তারপরে হচ্ছে অর্থাৎ আপনার হাই থেকে লো হ্যাঁ মাইনাস। হ্যাঁ, তারপরে এখানে করবো কি 116 থেকে 31 বাদ দেবো 85, এখানে করবো 85 থেকে বাদ দেবো হচ্ছে 10 75, এখানে বাদ দেবো 75 থেকে বাদ দেবো 30 45, এখানে হচ্ছে আপনার 45 থেকে বাদ দেবো 20 25, এখানে বাদ দেবো